back-to-back horror stories. আশিসের বাবা দিগম্বর সাঁপুই খবরের কাগজখানাটি টেবিলটার ওপর নামিয়ে রাখতে রাখতে একটা লম্বা চোঁয়া ঢেকুর তুললেন। কালকেও সারা রাত ঘুম হয়নি তার, ফলে পেট পরিষ্কার হচ্ছে না ঠিক মতো। সারাক্ষণ মুখে টক ভাব, বুকে জ্বালা, গা গোলানো, এসব হয়েই চলেছে। আজ প্রায় 1 মাস হলো বাড়ির সবারই প্রায় এই এক অবস্থা। সারা দিন একরকম কাটছে সকলের। আশিস নিয়মিত কলেজ যাচ্ছে, দিগম্বরবাবু রোজকার অফিস বেরোচ্ছেন, আশিসের মা শঙ্করী দেবী সংসার সামলে অন্ধ শাশুড়ি মার সেবা করছেন। বাইরে থেকে দেখলে কিচ্ছুটি বোঝার উপায় নেই যে সাঁপুইদের বাড়ির ওপর কোনো এক ভয়ঙ্কর ঘন কালো অন্ধকার ছায়া নেমে এসেছে। কারণ বিপদ শুরু হচ্ছে প্রতিদিন রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর থেকে। আবার ভোর রাত্রের মধ্যেই সবকিছু পুরোপুরি স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। প্রথম দিন ঘটনাটাকে কেউ তেমন আমল দেননি, কিন্তু আজ এতগুলো দিন পেরিয়ে গেল, ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এবার। শেষ 2 সপ্তাহের মধ্যে আশিসকে কলকাতায় নিয়ে গিয়ে 2জন বড় বড় ডাক্তারও দেখানো হলো, তবু কিচ্ছু লাভ হলো না। আর এই সব লজ্জার কথা এই ছোট্ট পাড়াগাঁয়ের মতো জায়গায় একবার জানাজানি হলে লজ্জার আর শেষ থাকবে না। ঘটনার প্রথম দিন সবাই টেবিলে রাতের খাবার খেতে বসেছে। দিগম্বরবাবু রাতে রুটি খান। তিনি বেশ আয়েশ করে গরম গরম মুরগির মাংসের ঝোলে নরম ধোঁয়া ওঠা রুটির টুকরো ডুবিয়ে মুখে পুড়ছেন। তার উল্টো দিকে শঙ্করী চামচে করে শাশুড়িকে দুধ সাবু খাইয়ে দিচ্ছে, আর টেবিলের একেবারে মাথার দিকে ঘুম ঘুম চোখে আশিস মাংস দিয়ে ভাত মাখছে। হঠাৎ আশিস কেমন কারেন্টের শক লাগার মতো ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে ভাতের থালা সমেত মাটিতে লুটিয়ে পড়ল। পুরো ঘটনাটা ঘটল মিনিট 3 সময়ের মধ্যে। ব্যাস, তারপর সবকিছু স্বাভাবিক। আশিসকে দিগম্বরবাবু আর শঙ্করী মিলে তার ঘরে নিয়ে গিয়ে বিছানার ওপর শুইয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পর আশিস ঘুমিয়ে পড়ল। ওরাও এসে নিজেদের ঘরে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত এক অজানা ভয়ে দুজনেরই আর ঘুম আসতে চায় না। মাঝরাতের দিকে সবে একটু ঘুমটা এসেছে, কিন্তু একটা খসখস আওয়াজে দুজনেই চোখ মেলে যা দেখল, তাতে ভয়ে তাদের গলা ফাটিয়ে গ্রামের লোক জোগাড় করা উচিত ছিল। দিগম্বরবাবু এবং শঙ্করী দুজনেই খুব ঠান্ডা মাথার মানুষ। ওরা দুজনেই বুঝতে পারল, এই কথা যদি গ্রামের ভিতর 5 কান হয়, তবে লোকে তিলকে তাল করতে বেশি সময় নেবে না। একই গ্রামের মধ্যে সাঁপুই পরিবারকে সবাই একটু হিংসের চোখেই দেখে। পাকা বাড়ি, সরকারি চাকরি, অমন খাটিয়ে বউ, পড়াশোনায় ভালো, ওরকম সুন্দর ফুটফুটে একটা ছেলে, লোকের চোখ তো টাটাবেই। ফলে এই ঘটনা জানাজানি হলে পাড়া প্রতিবেশীরা সেসব নিয়ে মুচমুচে আর মুখরোচক গল্প না বানিয়ে কিছুতেই ছাড়বে না। ওরা চোখ মেলে দেখল আশিস সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেওয়াল বেয়ে
টিকটিকির মতো ঘরের ছাদে কিছুক্ষণ এদিক ওদিক করে আবার একইভাবে দরজার মাথা টুপকে নিজের ঘরের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যে ভয়ের ঘোর কাটিয়ে দুজনেই ছেলের ঘরের দিকে ছুটে গেল। তারা গিয়ে দেখল ছেলে আগের মতোই বিছানায় ঘুমিয়ে আছে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, শুধু আশিসের গায়ে কোনো জামা কাপড় নেই, সেগুলো মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে। পরদিন সারা বাড়ির পরিবেশ থমথমে। খালি আশিসের কিছুই নাকি মনে নেই, আর তার অন্ধ ঠাকুমা কিচ্ছুটি টের পায়নি। পরপর আরো 3 দিন এই একই ঘটনা ঘটাতে দিগম্বর বাবু আশিসকে নিয়ে গেলেন পাশের গ্রামের এক নামকরা ওঝার কাছে। সেই বাবাজি 1000 খানেক টাকার বদলে আশিসকে 2টো মন্ত্রপুত মাদুলি দিল, একটা গলায় আরেকটা কোমরে পড়ার জন্য। এরপর আরো 4 দিন কেটে গেল, কিন্তু তাতে লাভ কিছু হলো না। আশিস এক প্রকার জোর করেই আবার নিয়মিত কলেজ যাওয়া শুরু করলো, কারণ সকাল হলে তার আর কিছুই মনে থাকে না। এই 1 মাসের মধ্যে 2বার ডাক্তারও বদল হয়েছে, ফলাফল একই। রাত হলেই আশিসকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়। গোপনে অনেক খোঁজাখুঁজির পর শঙ্করীর দাদার শ্বশুরবাড়ি মেহেদিগঞ্জে এক তান্ত্রিকের সন্ধান পাওয়া গেল। লোকে তাকে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক বলে ডাকে। দিগম্বর বাবুরা এক রবিবারের সকালে আশিসকে নিয়ে পৌঁছলেন সেই সাইমন ঝিলের পাশে 5 বন ঘেরা ছোট্ট কুটিরখানায়। গিয়ে তারা দেখলেন 15 গরিব খেটে খাওয়া মানুষ কুটিরের সামনে। এক টুকরো ফাঁকা জায়গায় পাতা ময়লা শতরঞ্চির ওপর চিন্তিত ও বিষণ্ণ মুখে তারা বসে আছেন। তাদের সামনে কুটিরের দরজার একেবারে গা ঘেঁষে একটা জলচৌকির ওপর এক সাধু বাবা বসে একে একে তাদের অভাব অভিযোগ শুনে খুব নরম অথচ গম্ভীর স্বরে সব সমস্যার উত্তর বাতলে দিচ্ছেন। আর বদলে তারা কেউ কেউ ক্ষেতের লাউ কুমড়ো, কেউ পুকুরের মাছ, গাছের পাকা পেয়ারা, কেউ বা আবার মাটির ঘটে করে নিজের গোয়ালের টাটকা মোষের দুধ এইসব নিয়ে এসে সাধু বাবার পায়ের কাছে রেখে যাচ্ছেন। এদের সমস্যাগুলো বড় অদ্ভুত। কারোর বর রান্না পারে না, কারোর সৎ ছেলের বিয়ে হচ্ছে না, শাশুড়ি আর জামাইয়ের ভিতর জুয়া খেলা নিয়ে ঝামেলা, কোনো মেয়ে একই ক্লাসে বছর বছর আছে, আরও এরকম কত কি। ডিটেকটিভ মনোময় তান্ত্রিক নির্লিপ্ত মুখে কোলের ওপর ঘুমন্ত পোষ্য বিরূপাক্ষের কালো লোমশ গায়ে হাত বোলাতে বোলাতে সবার কথা শুনছেন, আর মাঝে মাঝে শব্দ করে হাই তুলছেন। উঠোন ফাঁকা হতেই দিগম্বরবাবু, শঙ্করী এবং আশিস মনোময়ের পা ছুঁয়ে প্রণাম করল। দিগম্বরবাবু সবে কিছু বলতে যাবেন, তাকে বাধা দিয়ে মনোময় বলে উঠল, অন্ধ মাটাকে যে এভাবে ওই ঠিকে ঝিয়ের ভরসায় রেখে এলি, সেটা কি খুব একটা ভালো কাজ হলো দিগম্বর? মনোময়ের শান্ত গলায় এরকম অদ্ভুত কথাগুলো শুনে 3 জনেই বেশ থতমত খেয়ে গেল। তারা যে আসবেন তা মনোময় তান্ত্রিকের জানার কথা নয়। দ্বিতীয়ত, তাদের সম্পর্কে এইসব তথ্যগুলো সাধু বাবা কি করে জানলেন সেটা ভেবেও তারা কুল পেলেন না। দিগম্বরবাবু আমতা আমতা করে বললেন, আসলে এতটা পথ আসার দখল মা নিতে পারবে না ভেবে তাকে আর আনলাম না। মনোময় মৃদু হেসে বলল, তো ঠিকে ঝিয়ের স্বভাব চরিত্র ভালো নয়, সেই জন্যই বলছি।
সে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে তার 5 নম্বর প্রেমিক হাতকাটা মুন্নাকে চুপি চুপি তোদের ঘরে ঢোকাবে। কথাখানা শোনা মাত্র দিগম্বরবাবু আর থাকতে পারলেন না। হাউমাউ করে মনোময়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে বললেন, আপনি আপনি তো সবই জানেন দেখছি স্বামীজি। আমার ছেলেটাকে ভালো করে দিন। ওই যে আমাদের সব। মনোময় এবার রাগী দৃষ্টিতে আশিসের দিকে তাকালো, আর অমনি তার কোল থেকে চকচকে কালো লোমশ বিড়ালখানা ঘুমন্ত চোখ দুটো খুলে ঝাঁপিয়ে পড়ল আশিসের উপর। ভয়ে আশিস মাটিতে শুয়ে পড়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। দিগম্বর বাবুরা কি করবেন বুঝতে পারলেন না। মনোময় শান্ত চোখে তাকিয়ে রইল সেই দিকে। 8 মিনিট মতো সময় এইভাবে কাটার পর উপস্থিত সবাই দেখল একটা কালো ধোঁয়ার বিরাট কুণ্ডলী আশিসের মুখ থেকে বেরিয়ে আসলো। তারপর সেটা ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব নিল। দিগম্বর বাবু আর শঙ্করী ততক্ষণে আশিসকে মাটি থেকে তুলে ধরেছেন। মনোময়ের মুখ চোখ তখনও সম্পূর্ণ স্বাভাবিক। তার পোষা বিড়ালখানা আবার তার কোলে ফিরে এসেছে। মনোময় এবার সেই নারীর অবয়ব ধরা কালো ধোঁয়ার দিকে তাকিয়ে বলল, শোনো মা পারুল, তোমার প্রতি অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য নির্দোষ এই ছেলেটাকে তুমি আর কষ্ট দিও না। নামটা শুনে দিগম্বর বাবুর মুখ থেকে বিস্ময়ে আপনা আপনি বেরিয়ে এলো দুটি শব্দ, পারুল পারুল। কিন্তু আর কিছু বলতে পারলেন না তিনি। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। মনোময় বলল, হ্যাঁ পারুল, তোর কলেজের সেই বান্ধবী পারুল, যার চোখে তুই বুনে দিয়েছিলিস সারা জীবন একসঙ্গে বেঁচে থাকার স্বপ্ন। মনে আছে আশিসের ভিতর যেদিন ওই অস্বাভাবিক আচরণটা প্রথম দেখা দেয়, সেদিন তারিখটা কত ছিল? 16ই অগস্ট, যেই দিন পারুল আত্মহত্যা করে। চাকরি আর বড়লোকের সুন্দরী মেয়ে পেয়ে পুরনো প্রেমের সম্পর্কটা ভাঙতে তখন তো দুবারও ভাবিসনি দিগম্বর। আশিস এখন কলেজের 2nd ইয়ারে উঠেছে। তোর আর পারুলের প্রেমটাও তোদের এই বয়সেই হয়েছিল। প্রতিশোধের মতো প্রতিশোধ নিয়েছে বেটি। দিগম্বর বাবু মনোময়ের পা দুটো জাপটে ধরলেন। আমাকে ক্ষমা করে দিন স্বামীজি, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। মনোময় হাসল। শোন, অন্যায় যার উপর করেছিস ক্ষমা তার কাছে যা। কালো ধোঁয়ার দিকে ফিরে দিগম্বর বাবু জল ভেজা চোখে বললেন, আমার ভুল হয়ে গেছে পারুল, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও শুধু। নারীর অবয়ব ধরা ধোঁয়ার কুণ্ডুলিটা নিজের জায়গা ছেড়ে কোথাও নড়ল না। মনোময় গলা খাঁকারি দিয়ে বলল, যা শাস্তি পাওয়ার দিগম্বর তো পেয়েছে। সারা জীবন সে আর বউ এবং ছেলের চোখের দিকে তাকিয়ে একটা কথাও বলতে পারবে না। তুই এবার মুক্তি নে মা পারুল। আস্তে আস্তে ধোঁয়ার কুণ্ডুলিটা উপরে আকাশের দিকে উঠে বাতাসের ভিতর মিলিয়ে গেল। দিগম্বর বাবুরা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে গেলেন। কুটুরির ভিতরে লালু মালের ভূতকে উদ্দেশ্য করে মনোময় হাসতে হাসতে বলে উঠল,
বুঝলি লালু, অনেক দিন পর একটা মালদার পার্টি পেয়েছি। সামনের সপ্তাহে বেটাদের আবার আসতে হবে। এবার দিগম্বরের অন্ধ মায়ের ওপর হাত কাটা মুন্নার ভূত চাপবে। ঘরের ভিতর থেকে লালু মালের ভূত খ্যানখ্যানে গলায় বলল, সাপুই বাড়ি ঠিকেজির 5 নম্বর প্রেমিক হাত কাটা মুন্না, সে তো এখনো বেঁচে আছে। মনোময় বিরূপাক্ষের জন্য রাখা দুধের বাটি থেকে একটু দুধ চুমুক দিয়ে বলল, সাপুইদের আলমারি ভেঙে পাওয়া টাকার বখরা নিয়ে দুজনের মধ্যে এখন ঝামেলা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ঠিকেজির হাতে ওই হাত কাটা মুন্না মরবে। ঘটনার সাক্ষী থাকবে দিগম্বরের অন্ধমা। তার মাধ্যমেই হাত কাটা মুন্না পুলিশকে খুনির আসল পরিচয় জানানোর চেষ্টা করবে। অনেক দিন পর একটা কেস আসতে চলেছে রে লালু, যেখান থেকে বেশ অনেকটা পয়সা কড়ি কামানো যাবে। কুটুরির বাইরে ও ভিতর থেকে একসাথে হাসির রোল উঠল, যা ছড়িয়ে পড়ল মেহেদিগঞ্জের বাঁশবন আর তার পাশের সাইমন ঝিলের ঠান্ডা জলের মধ্যে। ধীরে ধীরে আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। আরহিম হরর। তাঁতি বাগানের কাছে যে পোড়ো বাড়িটা আছে সেটার পাশেই ছিল একটা ভাঙা বাড়ির মণ্ডপ। কেউ বলে রক্ষা শৌরীর মণ্ডপ, কেউ বলে বুড়ো বটতলার অর্ধ দেবতার আসন। এখানে নাকি একসময় সিংহবরণ দেবতার পুজো হতো। লোকজন বলে সিংহবরণ কোনো দেবতা ছিলেন না, ছিলেন রক্ষকের ভূমিকায় নিযুক্ত এক ভয়ঙ্কর আত্মা, যাকে বাঁধা হয়েছিল মন্দিরের নিচে এক গুপ্ত ঘরে। পুজোর নিয়ম ছিল বিশেষ। কেবল পশু বলির রক্ত দিলে হতো না, দিতে হতো 4 রাত্রির নৈশব্দ। 1946 সালের দাঙ্গায় সেই নিয়ম ভেঙেছিল একদল উন্মত্ত মানুষ। তারা আশ্রয় নিতে গিয়ে মণ্ডপ ভেঙে দেয়, মূর্তি নষ্ট হয়, রক্তে লাল হয়ে ওঠে মাটি। তারপর থেকে মূর্তির ভাঙা মাথা আর পাশে স্কন্ধ কাটা পাথুরে শরীর মণ্ডপের এক কোণে রাখা ছিল। সবাই বলে ওই মূর্তি ভাঙার পর থেকেই দেবতা রেগে আছে। যে রাতে ওই পথে যায় সে আর ফেরে না। দেবতার ঘুম একবার যে ভেঙেছে তার আর রেহাই নেই। এইসব কথা অনিরুদ্ধ জানত না। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের গবেষক।
বাংলার স্থানীয় মিথ সংগ্রহ করে একটা গবেষণার খসড়া বানাচ্ছিল। তার কলেজের এক সিনিয়রের কাছ থেকে ও প্রথম এই তাঁতি বাগানের কথাটা জানতে পারে। পুরো বিষয়টাই ওর বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আরও তথ্যের জন্য পুরনো রেকর্ড, খবরের কাগজ ঘেঁটে দেখেছিল। সত্যি 1946-এর এক প্রতিবেদনে এই অর্ধ দেবতা মণ্ডপের কথা লেখা রয়েছে। আরও খানিক পড়াশুনো করে অনিরুদ্ধ বেরিয়ে পড়ল তাঁতি বাগানের সেই সিংহবরণ মণ্ডপ ঘিরে গজিয়ে ওঠা লোকবিশ্বাস জানতে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনের আনাঘাট, সেখান থেকে তাঁতি বাগান রিকশাতে 30 মিনিট। অনিরুদ্ধ যখন রিকশা থেকে নামল তখন বেলা প্রায় শেষ। আকাশে দিনের শেষের ধূসর আলো লেগে রয়েছে। স্থানীয় এক চা দোকানে অনিরুদ্ধ গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এই পোড়ো বাড়ির ভাঙা মণ্ডপ কোন দিকে? লোকটা প্রশ্ন শুনে সচকিতভাবে অনিরুদ্ধর দিকে তাকালো। তারপর ভাঙা গলায় জিজ্ঞেস করল, কি দরকার আপনার? এখানে তো আগে দেখিনি। অনিরুদ্ধ সংক্ষেপে ওর গবেষণার বিষয়ে জানালে লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব লোক বিশ্বাসের পেছনে বহু ইতিহাস লুকিয়ে থাকে। এসব খালি গাঁজাখুরি গল্প নয়। সিংহবরণ দেবতা আমাদের রক্ষা করেন। অনেকে বলে ওখানে নাকি ভূত আছে, কেউ বলে আত্মা। তবে রাতে ওদিকে যাবেন না, এখন সন্ধে হয়ে এসেছে। রাতে ওই ভাঙা মণ্ডপে আলো জ্বলে, কুয়াশা ওঠে, ছায়া দেখা যায়। যারা রাতে যায় তারা আর ফেরে না। ওখানে স্কন্ধকাটা একটা পাথুরে মূর্তি আছে। দাঙ্গার সময় ওই মূর্তির মাথা ভাঙা গেছিল, তখন থেকে ওভাবেই রয়েছে ওটা। গেল বছর শহর থেকে একদল ছেলে এসেছিল আপনার মতো, রাতে থাকবে বলেছিল ওখানে। বারণ করেছিলাম, সে শুনল না। তারপরের দিন ওদের মুন্ডুহীন দেহগুলো মণ্ডপের সামনে পড়েছিল। অনিরুদ্ধ মন দিয়ে শুনল লোকটার কথা। তবে এত দূর থেকে ও এসেছে, একবারও সেই ভাঙা মণ্ডপ না দেখেও ফিরে যাবে? রাতে ফেরার ট্রেন সেই 11:15। ততক্ষণও কি করবে? অনিরুদ্ধ চায়ের দোকান থেকে বেরিয়ে সামনে এক ফালি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। রাস্তায় একটা বাচ্চা ছেলেকে দেখে অনিরুদ্ধ ওকেই জিজ্ঞেস করল, এই শোন, এই পোড়ো বাড়ির ভাঙা মণ্ডপটা কোন দিকে রে? ছেলেটা মাঠ থেকে ছাগল চড়িয়ে বাড়ি ফিরছিল। অনিরুদ্ধর দিকে না তাকিয়ে আঙুল নির্দেশে পথ দেখিয়ে দিয়ে বলল, ওদিকে রাতে কেউ যায় না। অনিরুদ্ধ মৃদু হাসল। সোজা গ্রামের রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট হাঁটার পর অনিরুদ্ধ পোড়ো বাড়িটা দেখতে পেল। জায়গাটা একরকম লুকিয়ে আছে ঘন গাছ পাতা আগাছার জঙ্গলে। বাড়ির পাশেই ধ্বংসস্তূপের মধ্যে একটা ভাঙা মণ্ডপ, যার উপর শ্যাওলা জমেছে। পাশে ভাঙা এক খিলান, হয়তো একসময় প্রবেশদ্বার ছিল। চারপাশ ভালো করে দেখে কয়েকটা ছবি তুলেই অনিরুদ্ধ ফিরে আসবে স্টেশনে। সেই জন্যই একটা বড় টর্চ ও সঙ্গে রেখেছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল পাথরের সেই স্কন্ধকাটা শরীর, আর তার পাশে শ্যাওলায় ঢাকা পাথরের মূর্তির মাথা।
মুখটার ছাঁচ মানুষের মতো, কিন্তু ঠোঁটের পাশে এমন চেরা যেন কেউ টেনে ছিঁড়েছে। চোখ দুটো গভীর, গহ্বরের মতো ফাঁকা। রাতের অন্ধকার নেমে এসেছে বলে পরিবেশটা আরো গা ছমছমে লাগছে। অনিরুদ্ধ টর্চ জ্বালিয়ে মণ্ডপের চাতালে উঠে আসলো। চারদিক থেকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। দম বন্ধ করা পরিবেশ। মণ্ডপে উঠেই টর্চের আলোতে ও প্রথমে খেয়াল করল মাটি স্যাঁতস্যাঁতে, আর তাতে এক জোড়া লাল আলতা পায়ের ছাপ। বহুদিন পুরনো তা দেখেই আন্দাজ করা যাচ্ছে। অনিরুদ্ধ চটপট ব্যাগ থেকে ক্যামেরা বের করে কয়েকটা ছবি তুলে নিল। এবার মূর্তি আর ভাঙা মাথার সামনে দাঁড়িয়ে চোখে ক্যামেরা লাগাতেই অনিরুদ্ধ খেয়াল করল পাথরের দেওয়ালে অস্পষ্ট লেখা, পুনরাগমন নিষিদ্ধ। আর ঠিক তখনই কোথা থেকে এক ঝাপটা ঠান্ডা বাতাস খেলে গেল মণ্ডপ চত্বরে। অনিরুদ্ধর হাতে ধরা টর্চের আলো কাঁপতে আরম্ভ করল। খানিক দূরে দাঁড়িয়ে থাকা পোড়ো বাড়ির বারান্দায় কে যেন আলো জ্বালিয়ে গেছে। অনিরুদ্ধ মুখ ফিরিয়ে চারপাশ দেখল, কেউ কোথাও নেই। ঝিঁঝির ডাকের শব্দ ক্রমে বাড়ছে। অনিরুদ্ধ আরো কয়েকটা ছবি তুলে মণ্ডপ থেকে নামতে গিয়ে দেখল চারপাশের আগাছার জঙ্গল যেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো ঘন হচ্ছে। টর্চের আলো তপ করে নিভে গেল। অনিরুদ্ধ আন্দাজ করে সিঁড়িতে পা দিতে গিয়ে বুঝল ওখানে কোনো সিঁড়ি নেই। সর্পিল লতায় রাস্তা ঢেকে গেছে। অনিরুদ্ধর এবার ভয় করছে। গলা ছেড়ে একবার ডাক দিল, কেউ কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই। অনিরুদ্ধ মণ্ডপের উল্টো দিকে এসে বেরোনোর পথ খোঁজার চেষ্টা করল। চারপাশের অন্ধকার বাড়ছে, আর ঠিক তখনই অনিরুদ্ধ খেয়াল করল খিলানের পাশে একটা ছায়া মূর্তি। স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ওখানে, তা নিশ্চিত। অনিরুদ্ধ ছুটে মণ্ডপের অন্য প্রান্তে গেল, জোরে হাঁক দিল, শুনছেন? শুনছেন? এখান থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে পাচ্ছি না, একটু সাহায্য করবেন। এত অন্ধকার এখানে। শুনছেন? শুনছেন? অনিরুদ্ধর গলা ধরে আসে। ছায়ামূর্তি আরো খানিকটা এগিয়ে এসেছে। ঠিক যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তবে মুন্ডুহীন এক ছায়া শরীর, ঠিক ঠিক যেমন মূর্তিটা দেখেছিল অনিরুদ্ধ। ওর হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। সেই মূর্তি ক্রমে এগিয়ে আসছে। অনিরুদ্ধ উন্মাদের মতো মণ্ডপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে বেরোনোর পথ খুঁজতে থাকলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। দেবতার ঘুম একবার যে ভেঙেছে, সে আর ফিরতে পারবে না কোনোদিন।
আর্তনাদ বোধহয় কেউ শুনতে পেল না। পরের দিন সকালে রামচরণ মাঠে ছাগল চড়াতে যাচ্ছিল। ভাঙা মণ্ডপের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম লক্ষ্য করল গাছপাতার আড়ালে মণ্ডপের উপর একজন যুবকের মুণ্ডহীন দেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। আর সেই দৃশ্য দেখে রামচরণ ভয়ে দৌড় দিল। গ্রামের লোকজন নিয়ে যখন সবাই এলো ওই ভাঙা মণ্ডপের কাছে, তখন রোদ উঠে গেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক বাসিন্দা দুলাল পুরোহিত সামনে এগিয়ে এলো। ভালো করে খানিকক্ষণ দেখে বলল, সিংহবরণ দেবতা রুষ্ট হয়েছেন। সন্ধ্যের পর নিদ্রার সময় তখন কেউ আসুক ওর মণ্ডপে, তাও পছন্দ করে না। আর দেবতার নিদ্রা ভঙ্গ হলে কি হয় তা তো। আগাছায় ঢাকা ভাঙা মণ্ডপে শুকিয়ে যাওয়া রক্তের উপর পড়ে আছে অনিরুদ্ধর প্রাণহীন মুণ্ডহীন দেহ। আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। আরহিম হরর। কলকাতার আনন্দপুর অঞ্চলে নতুন একটা পার্ক তৈরি হয়েছে। দৃষ্টিনন্দন ঝকঝকে কৃত্রিম জলাশয়, তার পাশেই ক্যাফে। পার্কের মাঝে ছোট ফোয়ারা, আর পার্কের পাশেই রয়েছে বিশাল বড় এক পুকুর। লোকেরা বলে আগে এই জায়গাটা জঙ্গল আগাছাতে ভর্তি ছিল, কিন্তু কিছু পুরনো মানুষ মনে রেখেছে এখানে আগে ছিল একটা পুরনো শ্মশান ঘাট, যেটা পরিত্যক্ত হয়ে গেছিল ৮০ দশকের শেষের দিকে। খুঁটির ওপরে আজও কিছু জং ধরা সাইনবোর্ডের ছেঁড়া কোনা ঝুলে রয়েছে, তবে সেই ঘাটের নাম আর পড়া যায় না। অপঘাতে মৃত্যু হলে তখনই শুধু এই ঘাটে নিয়ে আসা হতো মৃতদেহ, দাহ করা হতো নিঃশব্দে। কাজ শেষে লোকজন ওই পাশের পুকুরে হাত পা ধুয়ে নিত। তবে এখন এই পার্ক দেখলে কেউ এর ইতিহাস সম্বন্ধে ধারণাও করতে পারবে না। এই গল্পের শুরু ঠিক তখন যখন এই পার্কটা উদ্বোধনের ৩ মাস পর একের পর এক লোকজন পার্ক থেকে নিখোঁজ হতে শুরু করল। প্রথমে এক সিকিউরিটি গার্ড, বলা হলো চাকরি ছেড়ে পালিয়ে গেছে। তারপর এক বিকেলে এক কিশোর, তারপরে এক বৃদ্ধ হাঁটতে গিয়ে আর ফেরেননি। পুলিশ এসেছিল, তবে লাভের লাভ কিছু হয়নি। সায়ন্তন, এক মধ্যবয়স্ক স্কুল শিক্ষক, পার্কের পাশেই একটা দোতলা বাড়িতে থাকে। খুব শান্তশিষ্ট জীবন। প্রতিদিন বিকেলে হাঁটতে যায় ওই পার্কে। সে এই আকস্মিক নিরুদ্দেশের ঘটনাগুলো শুনেছে, তবে এর পেছনের সঠিক কারণটা অধরাই থেকে গেছে। একদিন সন্ধে ৬টায় সায়ন্তন পার্কে গিয়ে দেখল মানুষজনের ভিড় কমে এসেছে। চারপাশ গুমোট হয়ে রয়েছে। পাখি নেই, বাতাস নেই, শুধু অদ্ভুত একটা গন্ধ, ভেজা ধূপের মতো, সঙ্গে কিছু পচে যাওয়া ইঁদুর বা পোকা মরার গন্ধ। সায়ন্তন হাঁটতে হাঁটতে চলে গেল পার্কের এক কোণায়।
সেখানে কিছুটা ঘাস বিছানো খালি জমি রয়েছে। খুব একটা কেউ আসে না এদিকটায়। এখান থেকে পাশের পুকুরটা স্পষ্ট দেখা যায়। জলের ওপর কচুরিপানা স্তূপ জমে রয়েছে। পার্ক থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাগুলোর পরে বাড়ির বাচ্চাদের আনাগোনা কমে গেছে এখানে। সায়ন্তন আগেও লক্ষ্য করেছে পার্কের এই দিকটায় মাটির উপর ঘাস জমি মসৃণ নয়, উঁচু নিচু হয়ে রয়েছে বহু জায়গায়। সেখানে একটা ছোট চওড়া গর্ত দেখে সায়ন্তন হাতের টর্চটা জ্বালালো। গর্তের মুখ অপরিষ্কারভাবে চাপা দেওয়া হয়েছে ঘাস দিয়ে। পার্কের দূরে রাস্তার আলো ততক্ষণে জ্বলে উঠেছে। পার্কের মাঝে এরকম ঘাস দিয়ে ঢাকা দেওয়া গর্ত দেখে সায়ন্তন বেশ অবাক হল। ও আরেকটু সামনে এগিয়ে দেখতে যেতে হঠাৎ মাটির ভেতর থেকে উঠে এলো একটা চাপা গোঙানির স্বর। সায়ন্তন চমকে উঠল, আর তার সঙ্গেই হাতের টর্চটা খসে পড়ল ঘাস জমির ওপরে। আর সেই সঙ্গে ঠান্ডা শীতল হাওয়ার ঝাপটা ছুঁয়ে গেল ওর শরীর। সায়ন্তন টর্চটা মাটি থেকে কুড়িয়ে ওই গর্তের মুখে আলো ফেলাতে সেই গোঙানির শব্দ থেমে গেল। গর্তের মুখ থেকে আগাছা ঘাস সরাতে গর্তের মুখটা স্পষ্ট দেখা গেল। সায়ন্তন টর্চ জ্বালিয়ে নিচে তাকালো, কিন্তু আলো গর্তের নিচ অবধি পৌঁছচ্ছে না। সায়ন্তন খেয়াল করেনি আকাশে মেঘ জমেছে, আর পার্ক একেবারে জনশূন্য। দূরে রাস্তার গাড়ির শব্দ ফিকে হয়ে এসেছে। সায়ন্তন গর্তের মুখ থেকে আলো সরাতেই আবার সেই গোঙানির শব্দ ভেসে এলো। সঙ্গে ভেসে এলো অতল অন্ধকার থেকে ভেসে আসা চাপা হিম শীতল কণ্ঠস্বর। এসেছিস, এসেছিস তুই। এখানে যারা আসে তাদের মৃত্যু অপঘাতে লেখা থাকে, আর একবার যে এই মৃত্যুলোকের দ্বার খুঁজে পেয়ে যায় তার তো আর ফেরা হয় না। সায়ন্তন গর্তের সামনে থেকে দ্রুত সরে এলো। মাথা তুলে তাকাতেও বুঝতে পারল চারপাশের অন্ধকার গাঢ় হয়ে উঠেছে। গর্তের ভেতর থেকে শোনা ওই গলার স্বর মনুষ্য পৃথিবীর কারোর নয়। সায়ন্তন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও টর্চটাকে শক্ত করে ধরে পার্কের গেটের দিকে দৌড়তে শুরু করলো। আর ঠিক তখনই সামনে আরেকটা গর্তের মুখে পা আটকে হুমড়ি খেয়ে পড়ল ঘাস জমির ওপর। পড়ার সঙ্গে সঙ্গে হাতের টর্চটা নিভে গেল। আকাশে মেঘের চাপা গর্জন শোনা যাচ্ছে। সায়ন্তন দুহাতে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই দেখল পার্কের জমিটা ঢেকে গেছে অসংখ্য ছোট ছোট গর্তে, আর প্রতিটা গর্তের মুখে জ্বলজ্বল করছে এক জোড়া রক্ত লাল চোখ। সায়ন্তন প্রাণপণ চেষ্টা করে উঠে দাঁড়ানোর, কিন্তু এবার অন্য আরেকটা গর্ত থেকে একজোড়া শীর্ণকায় হাত ওর পা দুটো জাপটে ধরে ফেলেছে। সায়ন্তন চিৎকার করে বাঁচার শেষ চেষ্টা করল, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে।
বহু বছর আগে যাদের অপঘাতে মৃত্যু হয়েছিল, যাদের দাহ করা হয়েছিল সেই শ্মশান ঘাটে যার উপরেই পার্ক তৈরি হয়েছে, সেই মৃত্যু লোকের গর্ত থেকে একে একে বেরিয়ে আসছে তারা। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। ওরা সায়ন্তনের দেহটা ধীরে ধীরে গর্তের ভেতর টেনে নামিয়ে আনছে। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি আরম্ভ হলো। দূরে কোথাও একটা ব্যাঙ ডেকে উঠল। সায়ন্তনের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। লোক চক্ষুর আড়ালে ওর দেহটা মৃত্যুলোকের গর্তের অতলে হারিয়ে গেল। পরদিন সকালে সায়ন্তনকে ঘরে দেখতে না পেয়ে ওর বেয়ারা পাড়ার লোক ডেকে আনে। সায়ন্তনকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ সন্ধ্যায় বাড়ির পাশে পার্কে গেছিল হাঁটতে, তারপর আর বাড়ি ফেরেনি। পুলিশ এলো, চারপাশ খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও সায়ন্তনকে খুঁজে পাওয়া গেল না। শুধু পার্কের এক কোণে বেশ কয়েকটা মাঝারি আকারের গর্ত দেখা গেল। সেই গর্তগুলো আগাছা আর বুনো ঘাস দিয়ে ঢাকা, আর তার ঠিক পাশেই পড়ে রয়েছে একটা 3 সেলের টর্চ। আজ সকাল থেকে অদিতি অপেক্ষা করে আছে পার্সেলটা আসার। নীল সুতির জমির মাঝে সবুজ সুতো দিয়ে জায়গায় জায়গায় কলকা করা, আর সরু কালো পাড়ের ওপর ছোট্ট ছোট্ট লাল ফুল। কাল রাতে অনলাইনে দেখি শাড়িটা বেশ পছন্দ হয়ে যায় অদিতির। দামও খুব বেশি নয়, তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয় সেটা। সকালবেলা ঘুম থেকে উঠে অদিতি দেখল যে সেই অনলাইন শপিং সাইটটা থেকে একটা মেসেজও চলে এসেছে। পার্সেলটা সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে আজকেই ডেলিভারি হবে। এখন ঘড়িতে 3টে বাজে। রবিবার বলে কথা, তাই মা, বাবা, ভাই সবাই আজ বাড়িতেই আছে। একটু আগেই সবাই তুলাইপঞ্জি চালের গরম গরম ভাত দিয়ে কষা কষা করে রান্না করা মাটন খেয়েছে এবং এখন যে যার ঘরে ল্যাদ খাচ্ছে। অদিতি অবশ্য এখন স্কুলের এক গাদা খাতা নিয়ে সেগুলো দেখতে বসেছে। আসছে বুধবারের মধ্যে সেগুলো জমা না করলে প্রিন্সিপাল তাকে জ্যান্ত খেয়ে নেবে। প্রিন্সিপালের টিয়া পাখির মতো মুখটার কথা ভেবে মনে মনে অদিতির খুব হাসিই পেল। কিন্তু পার্সেলটা এখনো আসছে না কেন? এটা ভেবে তার আবার টেনশন শুরু হয়ে গেল। একটু ভয় ভয়ও করতে লাগলো অদিতির, কারণ যে অনলাইন শপিং সাইটটা থেকে সে শাড়িটা অর্ডার করেছে সেটার নাম অবশ্য আগে সে কোনোদিন শোনেনি। ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা রিলের মাঝে সাইটটার খোঁজ পায় সে। তারপর কৌতূহলবশত লিঙ্কে ঢুকে একটু ঘাঁটাঘাঁটি করতেই নীল রঙের শাড়িটা তার নজরে আসে। এখন লিঙ্কটা খুলে অর্ডারটা আরেকবার চেক করতে গিয়ে অদিতি দেখল সেই লিঙ্কটা আর খুলছে না। সে মনে মনে সবে ভাবছে যে টাকাটা বোধহয় পুরোটাই মার খেয়ে গেল। ঠিক এমন সময় তাদের ফ্ল্যাটের কলিং বেলটা বাজল। অদিতি লাফিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল এক বছর 80 টাক মাথার বৃদ্ধ একগাল হাসি নিয়ে একটা সোনালি রঙের রাংতায় মোড়া পার্সেল হাতে দাঁড়িয়ে রয়েছে।
অদিতি এতটা বৃদ্ধ মানুষকে এর আগে অন্তত কখনো কিছু ডেলিভারি করতে দেখেনি। তাছাড়া বুড়োটার হাসির মধ্যে গা ছমছমে এমন একটা ব্যাপার আছে যা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। অদিতি পার্সেলটা নিয়ে দরজাটা বন্ধ করে দিল। পাশের ঘর থেকে মা জিজ্ঞাসা করল, অদিতি, কে আসলো রে? অদিতি একটু গলা তুলে বলল, কেউ না মা, আমার একটা পার্সেল। অমনি অদিতির মা ঝাঁঝালো স্বরে উত্তর দিল, আবার পার্সেল এলো? খালি টাকা নষ্ট করছিস, এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। অদিতি মায়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের ঘরে ঢুকতে ঢুকতে শুনল তার ভাইয়ের ঘর থেকে জোরে জোরে ভিডিও গেম খেলার একটা শব্দ ভেসে আসছে। অদিতি আলতো করে নিজের ঘরের দরজাটা ভিতর থেকে লক করে দিল। পার্সেলের বাক্স থেকে সোনালি রঙের রাংতাটা তাড়াহুড়ো করে না ছিঁড়ে খুব যত্ন নিয়ে তার গায়ে লাগানো সেলোটেপগুলো খুলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার ভিতর থেকে বেরিয়ে এলো অদ্ভুত সুন্দর দেখতে সেই নীল রঙের শাড়িটা। শাড়ির রং আর মেটেরিয়ালটা ফোনে যেরকম দেখতে লাগছিল, সামনে থেকে এবং হাতে নিয়ে অদিতি লক্ষ্য করল সেটা একদমই সেরকম সাদামাটা নয়, বরং বেশ খানিকটা অন্য রকমের। এমন কিছু সে জীবনে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। ঠিক যেন এই পৃথিবীর জিনিস নয় এটা। অদিতির খুব ইচ্ছে করল শাড়িটা পরে তার বেস্ট ফ্রেন্ড অনুজাকে ভিডিও কল করে একবার দেখানোর। একটা কালো হাতকাটা ব্লাউজের সাথে নীল শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে অদিতি যখন নিজেকে দেখল, দেখার পরে সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। অদিতি আয়নার ভিতর দিয়ে দেখল সে নিজের ঘরে আর দাঁড়িয়ে নেই, তার বদলে আলো, ছায়া আর ধোঁয়া দিয়ে নির্মিত একটা সারিয়াল স্পেসের মধ্যে যেন অসম্ভবভাবে ভাসছে। সে এবার তার ঘরের চারদিকে তাকিয়ে দেখল তার খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, সাজার জিনিসপত্র, ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা, পেন, সবকিছু এক স্বচ্ছ তরলের মতো জিনিস দিয়ে তৈরি, আর সেগুলো থেকে যেন এক প্রকার জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। তার হাত পা থেকেও অদ্ভুতভাবে অচেনা এক গাছের কচি কচি পাতা বের হয়ে আসছে। অদিতি বুঝতে পারল সে এক অন্য দুনিয়ায় প্রবেশ করেছে, আর এটা ঘটেছে তার ওই নীল শাড়িটা পরার ঠিক পরের মুহূর্ত থেকে। অদিতি এবার নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এ যেন এক সমান্তরাল পৃথিবী, যেখানে তার মৃত ঠাকুরদা, ঠাম্মা, হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছোট মামা, ছোটবেলার জলে ডোবা বন্ধু রুবিনা, আত্মহত্যা করা স্কুলের প্রিয় শিক্ষক অশ্বিনী স্যার, সবাই রয়েছে। সবাই সারাক্ষণ হাসি মুখে গল্প করছে, গান গাইছে, মজা করছে। কোথাও এতটুকু দুঃখ নেই, কারোর মনে হিংসে নেই, কথাবার্তায় অন্যকে ছোট করা নেই। খুশিতে অদিতির চোখে জল চলে এলো। সেও তাদের সাথে যোগ দিল এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল এ এক এমন জগৎ যেখানে কারোর কখনো খিদে পায় না, অসুখ হয় না, ফলে কাউকেই এখানে কোনো কাজ করতে হয় না। সদা সর্বদা এক আনন্দময় দুনিয়া। অদিতি বাড়ির বাইরে বেরিয়ে দেখল আকাশে নরম তুলোর মতো মেঘ, চারিদিকে নরম রোদ,
বাতাসে মিষ্টি ফুলের গন্ধ আর হালকা শীতের আমেজ বয়ে চলেছে অবিরত। কিন্তু রাস্তা ধরে সে যত এগোতে লাগলো ততই অদিতি সারা মনে একটা অজানা ভয় চেপে ধরল। চারিপাশে সব কিছুই বড্ড বেশি ভালো, বড্ড বেশি একঘেয়ে। সময়টা যেন একটা জায়গায় স্থির হয়ে রয়েছে, রোবটের মতো সব কিছুই বড় যান্ত্রিক, আবেগের কোনো ওঠানামা নেই। চতুর্দিকে শুধু মৃত মানুষদের মিছিল। অদিতি ভাবল, তাহলে কি সেও মারা গেছে? কারণ এই জগতে এখনো পর্যন্ত সে এমন কোনো চেনা মানুষের দেখা পায়নি যে তার ফেলে আসা পৃথিবীতে এখনো বেঁচে আছে। অদিতি বুঝতে পারছে না এই সমান্তরাল বিশ্বে তাহলে সে এলো কেন? কোনো টেকনিক্যাল গ্লিচ নয় তো? নাকি ইচ্ছে করেই এরা তাকে একটা অন্য ডাইমেনশনে এনে ফেলেছে? কি চায় এরা? অদিতির দম বন্ধ হয়ে আসতে লাগলো। আর এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন যে আশেপাশে রাত নেমে এসেছে তা খেয়ালই করেনি সে। হঠাৎ অদিতির মনে হলো, না, এবার বাড়ি তাকে ফিরতেই হবে, নইলে বাবা মা তার জন্য অযথা দুশ্চিন্তা করবে। মোবাইলটাও তো তার কাছে নেই। এই পৃথিবীটায় বোধহয় ফোন ব্যাপারটাই অস্তিত্বের মধ্যে পড়ে না। মায়ের জন্য খুব কষ্ট হতে লাগলো তার। বাড়ি ফিরে অদিতি দেখল কোথাও কেউ নেই। সারা বাড়ি এখন ধুধু করছে। বাবা মা আর ভাইয়ের নাম ধরে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরেও অদিতি কারুর সাড়া পেল না। অদিতি বুঝতে পারল না কাছের মানুষদের ছেড়ে এই জগতের প্রাণীগুলো কিভাবে এত হাসি হাসি মুখে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। তাদের পৃথিবীর মানুষেরাও অবশ্য নিজেদের মৃত আত্মীয় স্বজনদের শোক ভুলে হাসে, ইয়ার্কি মারে বা ভালোবাসে, কিন্তু তা বলে এভাবে এত সহজে তাদেরকে নিজেদের জীবন থেকে তো ছেঁটে ফেলা যায় না। অদিতি মা বাবার ঘরটার একটা কোণে বসে অনেকক্ষণ কাঁদল। কি করে ফিরে যাব? আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই, আমি ফিরতে চাই। কেন এরকম হলো? কেন কেন এরকম হলো? আমি কি করে তারপর দেখল ধীরে ধীরে ভোর হচ্ছে। অদিতি কিছুতেই ভেবে পেল না যে কিভাবে, কি করলে আবার সে তার চেনা বিশ্বে ফিরে যেতে পারবে। হঠাৎ নিজের ওপর খুব রাগ হলো অদিতির। এই সহজ উপায়টা কেন এতক্ষণ তার মনে পড়েনি? অদিতি ভাবল, যদি নীল শাড়িটা পরার পরেই তাকে এই নতুন দুনিয়ায় চলে আসতে হয়েছে, তবে কি তাহলে সেই শাড়িটা খুলে ফেললেই আবার জীবিতদের জগতে ফিরে যেতে পারবে সে? কথাটা মনে আসতেই অদিতি তার গা থেকে নীল শাড়িটা খুলে ফেলতে গেল, কিন্তু দেখল সেটা তার চামড়ার সাথে অদ্ভুতভাবে জুড়ে গেছে। কিছুতেই সেটা টেনে গা থেকে ছাড়ানো যাচ্ছে না। অদিতি এবার মনে প্রাণে ভগবানের নাম নিয়ে গা থেকে প্রচণ্ড জোরে নীল শাড়িটা টানতে শুরু করল। জায়গায় জায়গায় শরীরের চামড়ার সাথে নীল রঙের শাড়িখানা নিজের দেহ থেকে অদিতি ছিঁড়ে ছিঁড়ে উপড়ে ফেলতে লাগলো। চারিদিক রক্তের ছিটেতে ভরে গেল নিমেষে।
অদিতি জ্ঞান হারিয়ে সেই আলো ছায়া নির্মিত স্পেসটার উপর চিত হয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, অদিতি শুনতে পেল মা তাকে সন্ধেবেলার চা আর টিফিন খেতে ডাকছে। অদিতি, কি রে, সন্ধে হয়েছে তো, আয় আয় মা, চা আর টিফিনটা খেয়ে যা। অদিতি মাটি থেকে উঠে বিছানায় আবার দুর্বল গাখানা এলিয়ে দিল। তার সার দেহ থেকে তখন চাপ চাপ রক্ত পুরো বিছানায় লেগে যাচ্ছে, আর সমস্ত ঘরময় সেই নীল শাড়িটার রক্তমাখা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পাখার হাওয়ায় উড়ে উড়ে বেড়াচ্ছে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে দরজার ওপাশ থেকে অদিতির মা তাকে খুব বকাবকি শুরু করল। কি রে, আয়, কখন থেকে ডাকছি, একদম চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার সারা শরীর তখন অসহ্য জ্বালায় জ্বলে যাচ্ছে। আরে এই দেখো, মেয়ে একেবারে আমার কথা শোনে না। অদিতি, তবুও মায়ের বকুনিটা শুনে একটা তৃপ্তির আলতো হাসি অদিতির মুখে খেলে গেল। পরিমলের এখনো বিশ্বাস হচ্ছে না ঘটনাটা। সকালে বিজয় ফোন করে খবরটা দিল যে কাল অফিস থেকে ফেরার সময় সাথীর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সাথী আর বেঁচে নেই। পরিমল বুঝতে পারছে না ড্রয়িং রুমে বসে গতকাল সন্ধেবেলা অতক্ষণ ধরে যে মানুষটি তার সাথে কথা বলে গেল সেটা তাহলে কে। আজ 4 বছর হয়ে গেল পরিমল কলকাতা ছেড়ে পাহাড়ের এই স্কুলটায় পড়াতে চলে এসেছে। আর এই 4 বছরে পৃথিবীটার অনেক কিছু বদলে গেলেও তার মনটা পড়ে আছে এখনো 13C বাগবাজার স্ট্রিটের সেই মেস বাড়িটায়। ওখানেই তার সাথে প্রথম আলাপ হয় পাশে মেয়েদের মেসে থাকতে আসা সাথীর সাথে। পাশাপাশি মেস ও এক কলেজ হওয়াতে প্রথমে হালকা চোখাচোখি, তারপর একটু আধটু হাসি, ছোটখাটো কথাবার্তা, এবং শেষে সেটাই একটা দুষ্টু মিষ্টি প্রেমের পরিণতি পেতে বেশি সময় নেয়নি। গোল বাঁধল হঠাৎ সাথীর বিয়ে ঠিক হওয়াতে। পাত্র ভালো চাকরি করে, সাথীর পরিবারের অবস্থাও তখন তেমন ভালো ছিল না, আর সর্বোপরি পরিমল সে সময় মাস্টার্স ডিগ্রি পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। ফলে বাস্তবে যা হওয়ার তাই হলো। সাথীর বিয়ে হয়ে গেল সেই সরকারি চাকরিওয়ালা বড়লোক ছেলেটির সাথে। এর কয়েক মাস পরেই পরিমল পাহাড়ের এই স্কুলে পড়ানোর চাকরিটা পায়। একরাশ অভিমান, ক্ষোভ আর আফসোস নিয়ে সে কলকাতা ছাড়ে, কিন্তু মনে মনে ছক কষতে থাকে কিভাবে সাথীকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনা যায়। মাঝে 4-5 বার ফোন করে পরিমল বুঝেছিল সাথী তাদের এই পুরনো সম্পর্কটা বাঁচিয়ে রাখতে কোনোরকমভাবেই আর তেমন আগ্রহী নয়। আশপাশের বন্ধু বান্ধবদের থেকেও সে জানতে পারে সাথী তার নতুন ঘর, সংসার আর চাকরিওয়ালা বরকে নিয়ে বেশ সুখেই আছে। পরিমলের অভিমান এবার ধীরে ধীরে রাগের চেহারা নিতে থাকে। এই পাহাড়েই তার প্রথম আলাপ হয় এক বৌদ্ধ তান্ত্রিকের সাথে। পরিমল পাহাড়ি স্কুলে তখন শিক্ষকতা করছে, প্রায় 1 বছর হয়ে গেছে। সেই তান্ত্রিকের দেওয়া একটা মন্ত্রপুত লাল রঙের হাত ঘড়ি পরিমল বেনামে সাথীর শ্বশুর বাড়ি পোস্টালে পাঠিয়ে দেয়। এই ঘটনার 1 সপ্তাহের মাথায় সাথীর বর এক রোড অ্যাক্সিডেন্টে মারা পড়ে। সাথী সে সময় 7 মাসের অন্তঃসত্ত্বা। এরপর সাথীর একটা সুন্দর ফুটফুটে ছেলে হয় এবং কয়েক মাসের মধ্যে একটু বলে কয়ে
সে তার স্বামীর চাকরিটাও পেয়ে যায়। এই সময় পরিমল আবার সাথীর সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু উল্টো দিক থেকে সে পায় এক অদ্ভুত শীতল ব্যবহার। পরিমল বুঝতে পারে সাথী তার ছোট ছেলে ও মৃত স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাইছে, এবং সেখানে পরিমলের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। তারপর আরো বছর 2 কেটে গেছে। পরিমলও ধীরে ধীরে নিজের মনকে অনেক বুঝিয়েছে। সে সাথীর জীবন থেকে সরে এসেছে। শুধু মাঝে মাঝে ফেসবুকটা খুললে সাথী ও তার ছোট্ট ছেলেটার কোনো ছবি সামনে এসে পড়লেই পরিমলের বুকটা মোচড় দিয়ে ওঠে। তাই এতগুলো বছর পর কাল সন্ধ্যায় সাথীকে তার বাড়ির দরজার সামনে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সে। কিন্তু সাথী এতটাই সহজ ও স্বচ্ছন্দ ছিল যেন মনে হচ্ছিল তারা আবার সেই কলেজ জীবনের দিনগুলোতে ফিরে গেছে। মাঝের এই 4টে ঝড়ঝাপটাময় বছর কোথা থেকে যে ভ্যানিশ হয়ে গেছে সাথীকে দেখে তা কিছুতেই বোঝা যাচ্ছিল না। সাথী বলছিল সংসারের জাঁতা কলে পড়ে দম বন্ধ হয়ে আসছিল তার। তাই ছোট ছেলেটাকে শ্বশুর শাশুড়ির কাছে রেখে অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে সে বেরিয়ে পড়েছে পাহাড়ের বুকে একটু নিজের মতো করে সময় কাটাতে। পরিমলের সব কেমন গুলিয়ে যেতে লাগলো। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। বিজয়কে বেশ কয়েকবার ফোন করল, উল্টো দিকে ফোন সুইচ অফ বলছে। কাল কথায় কথায় সাথী বলেছিল যে এখানে সে কোন হোটেলটায় উঠেছে। পরিমল ভাবল সাথী যে হোটেলটায় আছে সে নিজে সেখানে গিয়ে একবার খোঁজ নিয়ে আসবে। বেরোতে গিয়ে পরিমল লক্ষ্য করল বসার ঘরের যে সোফাটাতে কাল সাথী এসে বসেছিল সেখানে একটা লাল রঙের হাতঘড়ি পড়ে আছে। পরিমল হাতঘড়িটা চিনতে পারল, আর অমনি এক অজানা ভয় তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। এই লাল ঘড়িটাই একদিন পরিমল সাথীর শ্বশুর বাড়ির ঠিকানায় বেনামে পোস্ট করে পাঠিয়েছিল। দরজার বাইরে কেউ কলিং বেল টিপছে। পরিমল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজা খুলে দেখল সাথী থমথমে মুখে সেখানে দাঁড়িয়ে আছে। সে বিষণ্ণ মুখে বলল, খবরটা পেয়েছো? পরিমল অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন খবর? তুমি তো আমাদের কলেজের পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নেই। আজ সকালে বিজয় অফিস যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। গ্রুপটাতে তাই লিখেছে। পরিমলের চোখে মুখে স্পষ্ট একটা অবিশ্বাসের ছাপ। পরিমল প্রায় চেঁচিয়ে উঠে বলল, এই এই তুমি আর বিজয় মিলে আমার সাথে কি গেম খেলার চেষ্টা করছো বলো তো? আমি সব বুঝতে পারছি। সেই কলেজে পড়ার সময় থেকে বিজয়ও চুপি চুপি তোমাকে পাওয়ার কম চেষ্টা করেনি। তারপর তোমার স্বামী মারা যাওয়ার পরে তোমার বরের চাকরিটা পেতেও বিজয় খুব সাহায্য করেছিল শুনেছিলাম। তখন তো আমায় আর পাত্তাও দিলে না। এখন দুজনে মিলে মরে যাওয়ার নাটক সাজিয়ে আমার সাথে মজা করতে এসেছো? সাথী পরিমলের কথা শুনে মিটিমিটি হাসতে লাগলো। এতে পরিমল আরো রেগে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজরে পড়ল সাথীর বাঁ হাতের সেই লাল ঘড়িটা, যেটা সে এক্ষুনি তার বসার ঘরের সোফায় রেখে এসেছে। পরিমল দ্রুত পেছন দিকে ঘুরে সোফায় রাখা সেই লাল হাত ঘড়িটা একবার দেখতে যাবে ভাবল, কিন্তু পেছনে ফিরেই সে যা দেখল তা দেখে আর এক পাও সেখান থেকে নড়তে পারল না সে। সোফার সেইখানে এখন বিজয় বসে তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। এটা কি করে সম্ভব? সে কি তাহলে স্বপ্ন দেখছে? হাত পা অসাড় হয়ে আসছে তার। পরিমল টলতে টলতে কিছুটা এগিয়েই মেঝের ওপরে বসে পড়ল।
শত শত ঘড়ির টিকটিক শব্দ তার কান মাথা ভোঁ ভোঁ করে দিচ্ছে। আস্তে আস্তে বিজয় আর সাথী তার সামনে এসে দাঁড়ালো। সাথী ভাবলেশীন মুখে বলতে লাগলো, আমার নিরীহ বরটাকে মারার আগে একবারও ভাবলে না আমার আর আমার পেটে থাকা বাচ্চাটার কি হবে? পরিমল ভয় গোঙাতে গোঙাতে বলল, তোমরা তোমরা কি করে জানলে এসব কথা? হ্যাঁ, আর ওই লাল হাত ঘড়িটা ওটা ওটা এখানে কি করছে? সাথী ম্লান হেসে বলল, বেঁচে থাকাকালীন আমরা কিছু জানতে পারিনি ঠিকই, কিন্তু মরে গেলে তো মানুষ সবটা জানতে পেরে যায় পরিমল। পরিমলের গলা শুকিয়ে আসে। তার মানে তোমরা আর বেঁচে নেই? গত পরশু সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় আমি আর বিজয় একটা ক্যাফেতে দেখা করি। সেখান থেকে বাড়ি ফেরার সময় আমি একটা মিনি বাসে উঠি। বিজয় আমার ছেলেটার সঙ্গে একটু সময় কাটাবে বলে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম করে আমার সাথে ওই মিনি বাসটাতেই ওঠে। কিছু দূর যাওয়ার পর বাসটা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ায়। ওখানেই বিস্ফোরণটা হয়। কারণ এখনো জানা যায়নি, পুলিশের ইনভেস্টিগেশন চলছে। সবকিছু পুড়ে ছাই হয়ে যায় নিমেষে। আমাদের শরীরগুলো আর চেনার কোনো উপায় থাকে না। এখনো আমাদের বাড়ির লোকেরা শুধু জানে আমরা গত 2 দিন ধরে মিসিং। আর এর জন্য দায়ীকে জানো পরিমল? পরিমলের কানের কাছে আবার সেই ঘড়ির টিকটিক শব্দগুলো বেড়ে চলেছে ক্রমাগত। সে দুহাত দিয়ে প্রাণপণে তার কান দুটো চেপে ধরে। সাথী বলে চলে, চুপ করে আছো কেন পরিমল? বলো কে দায়ী, বলো। দায়ী হলো পোস্টে বেনামে পাঠানো তোমার ওই লাল হাত ঘড়িটা। সেদিন আমার বরের ল্যাপটপের ব্যাগের ভেতর ওটা রাখা ছিল। অচেনা মানুষের পাঠানো উপহারটা ও অফিসের এক কলিগকে দেখাতে নিয়ে যাচ্ছিল। আমার উপর ওই অফিসের কলিগটার একটু হালকা চাপ ছিল। আমরা ভেবেছিলাম সেই বোধহয় পাঠিয়েছে। ওই দিনই ওর অ্যাক্সিডেন্টটা হয়। তারপর কতদিন ঘড়িটা রাখাই ছিল ড্রেসিং টেবিলের ড্রয়ারটার ভেতর। সেদিন যে কি কুক্ষণে পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে ওটা আবার হাতে এলো, আর আমার কেন যে ইচ্ছে করলো লাল ঘড়িটা একবার পরে দেখি। পরিমল আমতা আমতা করে বলল, কিন্তু ওটা তো তোমাদের সাথে পুড়ে ছাই হয়ে গেছে। সাথী এবার জোরে জোরে হাসতে থাকে। কালো জাদু করা জিনিস কি আর এত সহজে আমাদের পিছু ছাড়ে? এখন ওর ছাই থেকে আমরা যতগুলো ইচ্ছে লাল হাত ঘড়ি বানাতে পারবো। এই দেখো, একটা আমার হাতে আছে, একটা বিজয়ের হাতে আছে, আর একটা আমি কাল তোমার জন্য রেখে গিয়েছিলাম। সাথী এবার সেই লাল হাত ঘড়িটা পরিমলের ঠান্ডা বরফ হয়ে যাওয়া ডান হাতে পরিয়ে দেয়। তারপর পরিমলের হাত ধরে 3 জনে মিলে বাড়ির সাথে লাগোয়া গ্যারেজটার সামনে এসে দাঁড়ায়। কয়েক মাস আগেই পরিমল একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। পরিমল সম্মোহনের মতো বাইকটায় বসে, সেটা স্টার্ট দিয়ে বাড়ি থেকে পাহাড়ি রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্যারেজের সামনে তখনও দাঁড়িয়ে আছে দুটো আবছায়া শরীর। এদিকে পরিমলের বাধা দেওয়ার কোনো শক্তি নেই আর। তার ডান হাতের লাল ঘড়িটা অনবরত টিকটিক করে ঘুরে চলেছে, আর বাইকটা নিয়ে পরিমল ক্রমে এগিয়ে যাচ্ছে একটা গভীর খাদের দিকে। রাত 9টায় বাড়ি ফিরে মন্ত্রী কুবের দত্ত তাঁর নিজের ঘরে আরাম করে বসলেন।
আজ সারাদিনে অনেক কাজ ছিল। পুলিশের হ্যাপা মেটানো 4টিখানি কথা। মন্ত্রী হওয়ার পর তার হাতে ক্ষমতা এসেছে বিস্তর। সেই সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানিতে তার সুপারিশে বহু লোক কাজ পেয়েছে। তবে কাজের বিনিময়ে তিনি মোটা অঙ্কের টাকাও নিয়েছেন। শ্যামল সদ্য কলেজ পাশ করে স্কুলের চাকরি পেয়েছিল। অভাব অনটনের জীবনে এই চাকরিটা ওর খুব দরকার ছিল। জয়েন করার আগে শ্যামলকে ডেকে পাঠান কুবের দত্ত। ঘরে ঢুকতেই আপ্যায়ন করে বসান সোফাতে। তারপর সোজা লেনদেনের কথা পারেন। দেখো বাবা, হিসেব খুব সহজ। তুমি আমাকে 5 লাখ টাকা দেবে আর 2 দিনের মধ্যে তোমার অফার লেটার পেয়ে যাবে। হ্যাঁ, কুবের দত্তর কথা শুনে শ্যামলের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। ও বলেছিল, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব স্যার? আমার এই চাকরিটা খুব দরকার। আরে জানি তো রে বাবা, চাকরি তোমার দরকার। একটা গিভ অ্যান্ড টেক ব্যাপার হবে না, সহজ লেনদেন। শ্যামল সেদিন বাড়ি ফিরে এসেছিল। টাকার ব্যবস্থাও করতে পারেনি। আর কয়েকদিন পর ও জানতে পারে ওর চাকরিটা কুবের দত্তের ঘনিষ্ঠ একজন লোক পেয়ে গেছে। সেই সময় শ্যামল আর মাথা ঠিক রাখতে পারেনি, গলায় দড়ি দিয়েছিল। সঙ্গে লিখে গিয়েছিল একটা সুইসাইড নোট, যেখানে কুবের দত্ত ও তার কীর্তিকলাপের সব কিছু লেখা ছিল। জল যে এত দূর গড়াবে তা তিনি ভাবতে পারেননি। সেই সময় জামিন পেতে কালঘাম ছোটাতে হয়েছিল। 1 সপ্তাহ পরে জামিন পেলেও কোর্টে মামলা চলছিল। তবে কুবের দত্ত জানেন এই মামলার নিষ্পত্তি হবে না, তাই 1 সপ্তাহ চুপচাপ গা ঢাকা দিয়ে থেকে আবার শুরু করে দিয়েছিলেন তাঁর সেই কার্যকলাপ। কুবের দত্ত টিভি চালালেন। একটা হিন্দি ছবি দেখতে দেখতে সবে সোফায় গা এলিয়ে দিয়েছেন, অমনি কলিং বেলটা বেজে উঠল। এত রাতে আবার কে এল? আর দারোয়ানি বা ঢুকতে দিল কেন? মেন গেটে গার্ড রয়েছে। খুব এমার্জেন্সি না হলে এত রাতে কাউকে ঢুকতে দেওয়ার কথা নয়। কুবের দত্ত দরজা খুলতেই দেখলেন 25-26 বছরের একটি যুবক দাঁড়িয়ে রয়েছে। গায়ের জামা বৃষ্টির জলে ভিজে গিয়েছে, হাতে একটা বড় ব্যাগ। কুবের দত্ত সন্দেহ চোখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? নমস্কার স্যার, নমস্কার। আমি আগেও একদিন এসেছিলাম ওই লেনদেনের ব্যাপারে। আপনি বলেছিলেন যে পরে আসতে। আসলে আমার না একটু তাড়া ছিল, তাই। কুবের দত্ত ভালো করে ছেলেটাকে দেখলেন। মুখটা চেনা চেনা লাগছে, তবে কোথায় দেখেছেন তা মনে করতে পারছেন না। কি নাম তোমার? আর লেনদেনের বিষয় বলতে কি বলতে চাইছো? সদ্য পুলিশ কেস খাওয়ার পর কুবের দত্ত খানিকটা সাবধানতা বজায় রেখেই এসব কাজকর্ম করছেন। অনেক সময় মিডিয়ার লোক আসে এরকম সেজে, স্টিং অপারেশন করতে। ছেলেটা উত্তর দিল, স্যার একটু ভেতরে গিয়ে বসি? হাতের ব্যাগে পুরো টাকাটাই আছে। কুবের দত্ত টাকার কথা শুনে একবার ব্যাগের দিকে তাকালেন। ওর কাছে কত লোকই তো আসে লেনদেন করতে, সবাইকে তো মনে রাখা সম্ভব নয়। তিনি দরজা থেকে সরে দাঁড়ালেন। এসো, ভেতরে এসো। ছেলেটা ঘরে ঢুকতেই কুবের দত্ত দরজা বন্ধ করে দিলেন। বাইরে জোর বৃষ্টি নেমেছে। ছেলেটা ভিজে জামা গায়ে ঘরের কোণে রাখা একটা চেয়ার টেনে বসল। ব্যাগটাও নামিয়ে রাখল পাশে। কুবের দত্ত সোফায় বসে জিজ্ঞেস করলেন, কত টাকা এনেছো? তোমায় খুব চেনা চেনা লাগছে। কি ব্যাপারে এসেছিলে বলো তো? ছেলেটা গলা খাঁকড়ে বলল, আগে ওই চাকরির ব্যাপারে।
আপনি বলেছিলেন যে 5 লাখ টাকা দিলে অফার লেটারটা পাবো, সেটার ব্যবস্থা করতেই একটু দেরি হয়ে গেল। কুবের দত্ত ভুরু কুঁচকে ছেলেটাকে দেখলেন। ঠিক সুবিধে ঠেকছে না। তিনি সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো, এখন কোনো লেনদেন ফেনদেন হবে না, তুমি যাও তো এখান থেকে। তোমাকে ঢুকতে দিল কে? হ্যাঁ? ছেলেটা কিন্তু উঠল না চেয়ার ছেড়ে, শীতল কণ্ঠে বলল, কিন্তু কিন্তু আপনি তো বলেছিলেন যে 5 লাখ টাকা দিলে চাকরিটা পেয়ে যাব। আমার যে এই লেনদেনটা এক্ষুনি দরকার। কুবের দত্ত এবার একটু বিরক্ত হয়েই বললেন, বললাম তো এখানে সব কিছু হবে না। ইউ গেট আউট ফ্রম হিয়ার। তুমি যাও, না কিন্তু গার্ড ডাকবো আমি। ছেলেটা একটুও বিচলিত না হয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে, চলে যাচ্ছি। তবে টাকার ব্যাগটা একবার দেখে নিন 5 লাখ টাকা আছে কিনা। লেনদেনটা আজ হয়ে গেলে শান্তিতে ঘুমোতে পারবো। টাকার প্রসঙ্গ উঠলে কুবের দত্ত দুর্বল হয়ে পড়েন। ছেলেটা 5 লাখ টাকা সঙ্গে করে নিয়ে এসেছে, এরকম ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলা কি ঠিক হচ্ছে? ব্যাগটা খুলে দেখে নিন না একবার, লেনদেনটা ঠিকঠাক হচ্ছে কিনা। ছেলেটা ব্যাগের চেনটা খুলতে শুরু করল। কুবের দত্ত খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়ালেন ছেলেটার পাশে। বাইরে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। ছেলেটা ব্যাগের চেন খুলে ব্যাগটা কুবের দত্তের দিকে এগিয়ে দিল। এক হাত দিয়ে ব্যাগটা ফাঁক করতেই কুবের দত্ত আঁতকে উঠলেন। ব্যাগের কাছ থেকে সরে আসতে গিয়ে পায়ে পা জড়িয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়লেন। ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে, আর সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগের ভেতর একটা নরকঙ্কাল। কুবের দত্ত কিছু বলবার আগেই ছেলেটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চিনতে পারছেন না আমাকে? আমি শ্যামল দাস। এসেছিলাম আগের মাসে আপনার কাছে অফার লেটারের জন্য। আপনি লেনদেনের কথা পারলেন, সেটাই জোগাড় করতে বড্ড দেরি হয়ে গেল। ওই ব্যাগের ভেতর আমার সমস্ত জীবনের সঞ্চয় রয়েছে। ওর বিনিময়ে যদি চাকরিটা পাওয়া যায়। কুবের দত্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কি করে হতে পারে? কি করে হতে পারে? তুমি তো আত্মহত্যা করেছিলে। এই কঙ্কাল, তুমি কে? কে তুমি? ছেলেটা হাসতে হাসতে বলল, আপনি আপনি ভয় পেলেন নাকি? ওই ব্যাগের ভেতর ওটাই আমার কঙ্কাল। মরে গিয়ে স্যার শান্তি পেলাম না। বাড়িতে বুড়ো মা রয়েছে। আমার চাকরিটা খুব দরকার ছিল। তবে আপনি যে লেনদেনের কথা পারলেন, যাকে আপনার নামে তো এখন কেস চলছে। হ্যাঁ, তবে তাহলে আমি তো শান্তি পাবো না। তাই আজ নিজেই এলাম লেনদেনের হিসেবটা করতে। কি আপনার মুখ চোখে এরকম আতঙ্কের ছাপ কেন? হ্যাঁ, কুবের দত্তের দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস হঠাৎ করে কেমন গুমোট হয়ে গিয়েছে। কুবের দত্ত একবার শেষ চেষ্টা করলেন বাইরে দারোয়ানকে ডাক দিতে, কিন্তু পারলেন না। মেঝেতে মাথা এলিয়ে পড়ে গেলেন। আর তখনই বাইরে প্রচন্ড জোরে বাজ পড়ল। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।